আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাতে সচিবালয় মোড়, কারওয়ানবাজার ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ। সূত্রাপুরে বাসে আগুন। রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোতে একমত হতে না পারায় ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। এবং অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় সুনামগঞ্জের ২৫০-রও বেশি জিম্মি মুক্তিপণ দিয়ে দেশে ফিরেছেন। টাকা দিতে না পারলে দালালদের প্রাণ হারিয়েছেন অনেকেই। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। রাজধানীর ধানমন্ডি সচিবালয় মোড় ও কারওয়ানবাজার মাছের আড়তের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এর আগে রাতে ধানমন্ডির ১১ নম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ২৭ নম্বর থেকে হাতে নাতে ২ যুবলীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ২৭ নম্বর থেকে হাতে নাতে ২ যুবলীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। আটককৃতরা হলেন ফরিদপুরের গাজীটেক ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক শেখ ফরহাদ এবং সদর থানার যুবলীগ সাংগঠনিক সম্পাদক তন্ময় সাহা। এদিকে সূত্রাপুরে ফায়ার সার্ভিসের অফিসের সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মুহূর্তেই পুড়ে যায় বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পরপরই আগুন লাগিয়ে নেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। নাশকতামূলক কার্যক্রমের প্রতিবাদে রাতে মিরপুরে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ জনতা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থা নিয়েছে পুলিশ। রাজধানী ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বলে তা তুলে নেওয়ার বক্তব্যে গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বলেন, ঠাকুরগাঁও সদরে মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় দেখা বক্তব্যে ভুলভাবে গণমাধ্যমে তুলে ধরা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বক্তব্যে তিনি বলেছেন, বিএনপির প্রতিশোধের রাজনীতি ও আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চান না। তিনি এই ইউনিয়নে হয়রানিমূলক মামলা হলে তুলে নেওয়ার কথা বলেছেন। দেশব্যাপী মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি। এর আগে বিকেলে ঠাকুরগাঁয়ে তার ভাষণে মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনা দিল্লি গিয়ে দেশের মানুষকে আরও অত্যাচার নির্যাতন করার পরিকল্পনায় ব্যস্ত। ভয় দেখিয়ে ১৫ বছর শাসন করেছে, কিন্তু শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছেন। এ সময় জনগণের কাছে শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগামী ৩-৪ দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোতে একমত হতে না পারায় হতাশা নিয়ে সরকার বসে নেই। একদল মানুষ সংবিধান সংস্কারের জন্য পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, আমলাতন্ত্রের কারণে চেষ্টা করার পরও অনেক সংস্কারই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনি সহায়তা প্রদান সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলোর ৭০ থেকে ৮০% বাস্তবায়ন করেছে সরকার। আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে। একদল মানুষ পাগল হয়ে গেছে, মানে সমস্ত সংস্কার শুধু সংবিধান করলেই হবে, অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না। আমাদের তো সংবিধানে ছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দিবেন, দিয়েছে জীবনে কখনো?
তা আপনি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না, আমরা নিজেরা চেঞ্জ হব না, আমাদের নিজস্ব জীবন দর্শন, সংস্কৃতি, অভ্যাস, পদভ্যাস কিছুই চেঞ্জ করব না। একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখবো আর সবাই ভালো হয়ে যাব। সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে আমলাতন্ত্রের বিরোধিতার মুখে পড়ার কথাও জানান আইন উপদেষ্টা। আইনের খসড়া করিয়েছি, সেখানে একটা প্রস্তাব আছে, পুলিশ যে কমিশন আছে ওরা 3 জন আইজিপির নাম প্রপোজ করবেন, এখান থেকে সরকার একজনকে করবেন। এটা যখন আপনার এই আন্তঃমন্ত্রণালয় কমিটিতে গেল, প্রচন্ড ভাবে ব্যুরোক্রেসি আইনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, কোনোভাবেই আইন পাস করা যায় না, বলে এটা 6 মাস কনসাল্ট করতে হবে, দিবেই না। আমরা যেটা করেছি কোনোভাবেই দিবে না। তার মধ্যে আমাদের একটা প্রতিষ্ঠান থেকে বিরাট এই আইনের মধ্যে কি কি ভুল আছে, সেই ভুলের মধ্যে একটা জায়গায় বলেছে কেন 3 জনকে দিবে, একজনকে দিবে, একজনকেই সরকারকে বানাইতে হবে। যখন অ্যাক্টিভিজম করি মনে হয় কত সোজা আইন, এটা বললাম করে বললাম, বাস্তবে করা মানে এত সহজ সাধ্য না। উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক দলগুলো সমঝোতায় না আসায় জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ সরকারকেই নিতে হচ্ছে। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো 2-3 দিনের মধ্যে জানতে পারবেন। এর আগে গত 3 নভেম্বর জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একমত হতে দলগুলোকে 7 দিন সময় দিয়েছিল সরকার। মঙ্গলবার শেষ হয়েছে সেই সময়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সীমানা জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, আদালতের আদেশ পর্যালোচনার উপর অনেকটাই নির্ভর করছে তফসিলের সময়সূচি। তেজগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসতে চাই ইসি। আচরণবিধি পরিবর্তনের বিষয়গুলো দলের সাথে আলোচনায় উঠে আসবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব সাংবাদিকদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে কথা বলেন। আরপিও সংশোধন, অধ্যাদেশ ও আচরণবিধি জারির মধ্য দিয়ে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ ইসি শেষ করেছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ নিয়ে 30টি মামলা চলমান। জানান, এসব মামলার রায় আসন্ন নির্বাচনের তফসিলের উপর প্রভাব ফেলতে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। আগামী 13ই নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে ইসি আবারও সংলাপে বসতে চায় জানিয়ে সচিব বলেন, সব নিবন্ধিত দলের সাথে আলোচনা করা হবে। আচরণবিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করবো। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি, এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। বাগেরহাটের আসনগুলির সীমানা নির্ধারণ নিয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর আপিল করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইসি সচিব। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপাতে রাঙ্গামাটির কাপ্তের কর্ণফুলীর পেপার মিলস KPM থেকে প্রায় 11 কোটি টাকার কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে 178 মেট্রিক টন কাগজ সেখান থেকে সরবরাহ করা হয়েছে। বাকি 736 টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে 2026 সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন KPM এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। নির্বাচন কমিশনের এই অর্ডারের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও মিলটি মোট 37 কোটি টাকার বেশি মূল্যের কাগজের অর্ডার পেয়েছে। চলতি অর্থ বছরে KPM এর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3500 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় শিল্পের এই বড় চুক্তি কাপ্তের কাগজ শিল্পের নতুন গতি এনে দিতে পারে।
ভাগ্য পরিবর্তনের আশায় অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাচ্ছেন অনেক তরুণ। গেল 2 বছরে সুনামগঞ্জের 250-রও বেশি তরুণ দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত প্রতারক চক্রের হাতে জিম্মি হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফেরেন তারা। অনেকেই মুক্তিপণ দিতে না পেরে অমানবিক নির্যাতনের কারণে প্রাণ হারিয়েছেন। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। সুনামগঞ্জের জাকারিয়া আহমেদ ইয়াহিয়া 2021 সালে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে কয়েকটি দেশ পেরিয়ে লিবিয়ায় পৌঁছান। গত বছর ইতালির উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন জাকারিয়া সহ শতাধিক অভিবাসন প্রত্যাশী। পরে স্থানীয় মাফিয়া চক্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তাদের কিনে নেয়। পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর ছাড়া পান জাকারিয়া। আমরা 120 জন রওনা দিছি। 2টা ইঞ্জিল দিছিল, একটা ইঞ্জিল 3 থেকে 4 ঘন্টা চলার পরে একটা ইঞ্জিল নষ্ট হয়ে গেছে। ইঞ্জিল নষ্ট হওয়ার পরে সাগরের মাঝখানে আমরা প্রায় রাতের ভিতরে যাওয়ার প্ল্যান ছিল। রাতের ভিতরে রাত হয়ে গেছে, ফজরের টাইম। ওই সময় তাদের যে কোস্টগার্ড, যেটা পুলিশ বলে আর কি, ওরা এসে আমার আক্রমণ করছে। ছেলেকে ছাড়িয়ে আনতে জমি বিক্রি ও ঋণ করে প্রায় 15 লাখ টাকা দালাল চক্রকে দেয় জাকারিয়ার পরিবার। যেটা আসিল যেখানে আসিল বেঁচে আসছে, আমরা পরিশোধ করছি, মানে কিভাবে যে আমরা চলমু খাইমু এটা তো আমরা জানি না স্যার। জাকারিয়ার মতো আরো অনেক তরুণ অবৈধ পথে উন্নত দেশে যাওয়ার নেশায় প্রতারণার শিকার হচ্ছেন। মুক্তিপণ দিতে না পারলে হারাচ্ছেন প্রাণ। দালালে এই বাচ্চারে না মাতাইয়া রাখিয়া আমরা কাছে টাকা নিছে, অনেক টাকা দিছি। প্রায় 30 লাখের মতো টাকা গেছে আমার ছেলের তুলে। আমার ছেলে 2 মাস পর আমরা খোঁজ খবর পাইছি না। লিবিয়ার প্রত্যেকটা নাগরিক যারা আছে ওইখানে, তারা বলতে পারবে ওইখানকার কি পরিস্থিতি। লিবিয়ান লোকই ধরে নিয়ে যায়, না হয় মাফিয়া ধরে নিয়ে যায়, না হয় আর্মি ধরে নিয়ে যায়, আর ওইখানকার আপনার কার্ডও নাই। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য বলছে, গেল 2 বছরে দালালের মাধ্যমে লিবিয়া গিয়ে দেশে ফিরেছেন সুনামগঞ্জের অন্তত 265 জন তরুণ। যারা লিবিয়া থেকে এরকম ক্ষতিগ্রস্ত ফেরত আসছে তাদেরকে সহযোগিতার জন্য ব্র্যাকের একটি প্রকল্প আছে, প্রত্যাশা 2, যেটা আমাদের মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে পরিচালিত হয়। মসজিদের ইমাম, শিক্ষক সহ বিভিন্ন সামাজিক স্তরে সচেতনতা কার্যক্রম চলছে বলে জানায় জেলা প্রশাসন। এই সংক্রান্তে যদি কোনো দালাল বা অন্য কোনো কাউকে জড়িত পাওয়া যায়, আমি অনুরোধ করব সবাইকে আমাদের পুলিশের সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। অভিবাসন সংক্রান্ত কমিটিগুলোতে এই বিষয়ে নিরুৎসাহিত করে এবং কুফল বা ফলাফল পরিণতি সম্পর্কে আমরা অভিবাসন প্রত্যাশীদের অবহিত করে থাকি। অবৈধ পথে ইউরোপে যাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, এরপর পাকিস্তান, সিরিয়া, মিশর, সুদান সহ আরও কয়েকটি দেশ। দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার তাগিদ আইনশৃঙ্খলা বাহিনীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই গণ অভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের 22 অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেহাত আহমেদের তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। গত বছরের 9 অক্টোবর 23 জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। 23 জনের মধ্যে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশিস রায় ছাড়া সবাইকে স্থায়ী করা হয়েছে। পারিবারিক কলহের জেরে ময়মনসিংহের হালুয়াঘাটে সন্তানকে হত্যার পর স্ত্রীকে কুপিয়ে আহত করে নিজে আত্মহত্যা করেছেন কৃষক রতন মিয়া। ভোরে 7 বছর বয়সী মেয়ে নুরিয়া আক্তারকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় সে। এরপর স্ত্রী জুলেখা আক্তারকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রতন। পরে প্রতিবেশীরা জুলেখাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর রতন মিয়া ছুরি দিয়ে আত্মহত্যা করে বলে জানায় হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন। যারা রাষ্ট্রের সংখ্যা বোঝে না তারা ক্ষমতায় থাকলে দেশ পঙ্গু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু। নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মায়ের কবর ও চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বুলু আরও বলেন, দেশে কয়েকটি দল জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বলেই পিআর নামক পার্সেন্টেজ ভোট নিয়ে সংসদ সদস্য হতে চায়। আগামী 17 নভেম্বর টাঙ্গাইলে সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 7 দিন ব্যাপী ভাসানী মেলার উদ্বোধন করা হয়েছে। মাওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদাই খেদমতগার এর আয়োজনে মেলার উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ। এই সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপি সভাপতি মেহেদি হাসান আলী, ন্যাব ভাসানী সভাপতি হাসরুত খান ভাসানী সহ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। প্রতি বছরের মতো এবারও দিবসটি উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ, অরস, স্মরণসভা, গণভোজন সহ 7 দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মাওবাদীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 6 মাওবাদী নিহত হয়েছেন। ভারতের পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মাওবাদী বিদ্রোহী দমনের লক্ষ্যে নয়াদিল্লি সর্বাত্মক অভিযান শুরু করেছে। এরই জেরে বিজাপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাওবাদী বিরোধীদের সংঘর্ষ হয়। ছত্তিশগড়ের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুন্দর রাজ পল্টিলিঙ্গম জানান, মাওবাদীদের দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই সময় উভয় পক্ষের গুলি বিনিময়ে অন্তত 6 মাওবাদী নিহত হয়েছেন। এখন পর্যন্ত জঙ্গল থেকে 6 মাওবাদী মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রসহ বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। এবার খেলার খবর। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করেছে বাংলাদেশ। টাইগারদের ইনিংস ওপেন করতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ উইকেটে 120 রান। আগের দিনের 8 উইকেটে 270 রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে মাত্র 14 বলে টিকতে পারে আয়ারল্যান্ড। ম্যাথু হামফ্রেসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। এরপর হাসান মাহমুদ উইকেট শিকারে নামলে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। শেষ ব্যাটসম্যান হিসেবে 31 রানে আউট হয়েছে ম্যাকার্থি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাতে সচিবালয় মোড়, কারণ বাজার ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, সুতাপুরে বাসে আগুন, রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত নিবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। এবং অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় সুনামগঞ্জের 250-রও বেশি জিম্মি মুক্তিপণ দিয়ে দেশে ফিরেছেন। টাকা দিতে না পারলে দালালদের প্রাণ হারিয়েছেন অনেকেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে। ওটা কত